গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে বললেন ডক্টর ইউনূস। অবৈধ অস্ত্র উদ্ধারে আজ মধ্যরাত থেকে অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তৈরি পোশাক শিল্পের বাজার নষ্ট করার ষড়যন্ত্র চলছে বললেন শ্রম উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা চাই। এ সময় অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, তা ঠিক করবে জনগণ। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারের উপদেষ্টাদের আরও সক্রিয় ভূমিকা পালন রাখতে পরামর্শ দেন সম্পাদকরা। আজ রাত 12টা থেকে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত অভিযানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নাইম হোসেনের ছবিতে আমার তৈরি করা রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। মঙ্গলবার রাতেই বৈধ ও অবৈধ অস্ত্র জমাদানে অন্তর্বর্তী সরকারের বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে জানিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রাত 12টার পর থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করবে যৌথ বাহিনী। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরকেও আইনের আওতায় আনা হবে। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এছাড়া আসন্ন দুর্গাপূজা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মিয়ানমার সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সীমান্ত সমস্যা সম্বন্ধে জাওয়াদ অন্তু, বিজয় টিভি, ঢাকা। তৈরি পোশাক শিল্পের বাজার নষ্ট করার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঝুট ব্যবসা দখলের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করা হচ্ছে এবং কোবাকুবির মতো ঘটনা ঘটেছে। ঝুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন। আমরা সেই ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে। গত ফ্যাসিবাদী সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে।
তারপরেও দেশের অর্থনীতি এখন পর্যন্ত সচল অবস্থায় আছে। আমাদের আরএমজি এবং নন আরএমজি সেক্টরের যে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন এবং এই শিল্পের বিকশিত হয়ে থাকার কারণে এখন নানা ধরনের ষড়যন্ত্র করে শ্রমিক বিক্ষোভকে উস্কে দিয়ে এবং এর মধ্যে বহিরাগতরা অনুপ্রবেশ করে আমাদের এই বাজার দখলের এক ধরনের পায়তারা চলছে। আমরা এটিকে কঠোর হস্তে দমন করব। একই সাথে শ্রমিকদের যেসব ন্যায্য এবং আইনসঙ্গত দাবি আছে সেগুলো পূরণেও এই সরকার কাজ করবে। দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও 4 জন বেড়েছে। এ নিয়ে আজ পর্যন্ত 71 জন মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃতদের মধ্যে কুমিল্লায় 19, ফেনীতে 28, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 11, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 এবং মৌলভীবাজারে 1 জন রয়েছেন। এখনও 6,05,767টি পরিবার পানিবন্দী আছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 51,08,000-এর বেশি। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য 3,615টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 5,82,155টি পরিবার পানিবন্দী রয়েছে, যে সমস্ত জায়গায় বন্যা রয়েছে সে সমস্ত জায়গায়। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50 লক্ষের উপরে। মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে 71 জন। তার ভিতরে পুরুষ 45, মহিলা 7, শিশু 19। কুমিল্লাতে 19 জন, ফেনীতে 28 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 11 জন, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারের 1 জন। নিখোঁজ লোকের সংখ্যা মৌলভীবাজারে 1 জন। চলতি মাসেই ঢাকা আসছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দিনক্ষণ ঠিক না হলেও মাসের মাঝামাঝি সময় আসতে পারেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি হতে যাচ্ছে মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সফরকালে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ছাড়াও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারা। দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। বলেন, বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশকে নতজানু করতে এই ঘটনা ঘটানো হয়। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তাবরেজ শামস উপস্থিত ছিলেন। স্পষ্টভাবে বলেছে বিদ্রোহ কিভাবে দমন করতে হবে। এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রধানের কারো কাছ থেকে নির্দেশ গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের প্ররোচনায় এই অফিসারকে রক্ষা করার জন্য তিনি যাননি এবং এই হত্যাকাণ্ডের দায় তিনিও এড়াতে পারেন না, যেমন এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, একথা বলাই বাহুল্য। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে, এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয়, তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। দেশে হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। মঙ্গলবার রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার জন্য আমরা যথাযথভাবে যারা গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর উপর নির্যাতন করেছে তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশে হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান হওয়া উচিত। কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না, তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন। ঐক্যবদ্ধ জাতিকে সারা বিশ্ব সম্মান করে জানিয়ে এ সময় দলমত ও জাতিগত পার্থক্য ভুলে সকলকে এক থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়, আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে, এ জাতি লাভবান হয় না। আজকে বড় প্রয়োজন আমাদের ঐক্যের। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন, যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন, তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। সরকারের বিরুদ্ধে যারা সরব ছিল তাদের মুখে তালা দেওয়া হয়েছে মন্তব্য করে এতদিন সংবাদকর্মীদের হাতে অদৃশ্য হ্যান্ডকাফ ছিল বলেও মন্তব্য করেন তিনি। অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে। মতবিনিময় সভায় সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি গর্বিত সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা। ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয়। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ গড়তে চাই। ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন। আদেশের সময় আদালত সেই নির্মম ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ সময় শিক্ষাঙ্গনে নির্যাতন বন্ধে কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরি বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 19 জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ। পরে 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। এবার জেলা সংবাদ। হবিগঞ্জে বন্যার পানি নেমে গেলেও খোয়াই নদীর বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বর্তমানে বাঁধটির পূর্ব ভাদই, দক্ষিণ তেঘরিয়া, চর হামুয়া, তেতইয়া, লস্করপুর, শায়েস্তাগঞ্জ এলাকাসহ প্রায় 5 কিলোমিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর ফলে চরম আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। তাদের অভিযোগ, প্রতি বছর বাঁধ মেরামতের জন্য অর্থ বরাদ্দ আসলেও সঠিকভাবে কাজ করেন না ঠিকাদাররা। এছাড়া বাঁধের পাশ থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর পানি বাড়লেই শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। দ্রুত ঝুঁকিপূর্ণ এ অবস্থা থেকে মুক্তি চান নদী পাড়ের বাসিন্দারা। এদিকে নদীর বাঁধ মেরামত কাজ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে জানিয়ে সমস্যার স্থায়ী সমাধানে নদী খনন কাজও দ্রুত সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে।
পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে 2 শিক্ষার্থীকে হত্যার অভিযোগে মোহাম্মদ নাসির নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে পাবনা র্যাব 12-এর কার্যালয়ে কোম্পানি কমান্ডার মোহাম্মদ এহতেশামুল খান সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল র্যাব 12 ও র্যাব 3-এর যৌথ অভিযানে ঢাকা মহানগরের হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। সে নিজে দুনালার সাইডে যে দুনালা অস্ত্র ছিল সেটা দিয়ে নিজে ফায়ার করেছে, তারপর সাইদ নিজে ফায়ার করেছে। তারা দুজনেই মূলত ওই স্পটে এবং এই সম্পর্কিত যে মামলা, ওরা দুজনই ভিডিও ফুটেজ অনুযায়ী তারা দুজন সরাসরি ফায়ার করেছে। মেহেরপুরে নানা অনিয়মের অভিযোগে একটি সারের দোকানকে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জেলার বামুনপাড়ায় এই অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে সাজিয়ে রাখার অভিযোগে দোকান মালিক আমানুল্লাহকে 70,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এই জরিমানা আদায় করেন। অভিযানে মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। যাচ্ছে খেলার সংবাদে। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। এর আগে এই রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে 10 উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জিতল টাইগাররা। এর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে দ্বিতীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আর এবার পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ল টাইগাররা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেস। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান 37 বছর বয়সী এই ফরওয়ার্ড। আগামী 6 সেপ্টেম্বর উরুগুয়ের জার্সিতে শেষবার দেখা যাবে সুয়ারেজকে। এদিন প্যারাগুয়ের বিপক্ষে 2026 বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে উরুগুয়ে। সুয়ারেজ নিজের দেশ উরুগুয়ের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল করেছেন। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 142 ম্যাচে 69 গোল করেছেন লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন এই তারকা ফুটবলার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে বললেন ডক্টর ইউনূস। অবৈধ অস্ত্র উদ্ধারে আজ মধ্যরাত থেকে অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তৈরি পোশাক শিল্পের বাজার নষ্ট করার ষড়যন্ত্র চলছে বললেন শ্রম উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।